আমাদের গল্প অনুষ্ঠানে আবার সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আবারও আনিলা আসছে এবং আনিলার সাথে আমরা এবার ভিন্ন টপিক নিয়ে কথা বলবো। এবারের টপিক হচ্ছে মেন্টাল হেলথ। আমরা জানি আজ 10ই অক্টোবর 2024। আজ এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইংলিশে ইটস টাইম টু প্রায়োরিটাইজ মেন্টাল হেলথ ইন ওয়ার্কপ্লেস, যেটাকে বাংলায় করা হয়েছে কর্মক্ষেত্রে মানুষের মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দেবার সময় এসেছে। তো এইখানে আমরা জানি যে নর্মাল একটা মানুষ, যে কোনো ব্যক্তি কর্মক্ষেত্রে অনেক চাপে থাকে, অনেক স্ট্রেসে থাকে। তো সেই কারণে এইবারকার মেন্টাল হেলথের স্পেসিফিক একটা অংশ। আমরা চাকরি করছি অনেক বছর, আমরা যে আমাদের আন্ডারে অনেকে কাজ করছে, যার যার জায়গা থেকে আমরা কতটা আসলে পিসফুল আছি, কতটা শান্ত আছি, কতটা নিজেকে টাইম দিচ্ছি, তো সব কিছু নিয়ে গল্প হবে। কিন্তু আমাদের এবারকার স্পেশাল গল্প হবে, আমি যেটা আজকে কথা বলতে যাচ্ছি আনিলার সাথে, যদি আমরা নর্মাল মানুষ, সুস্থ মানুষ এক্সপেক্ট করতে পারি যে আমাদেরও একটা মানসিক স্বাস্থ্যের জন্য প্রাধান্য দিতে হবে এবং মেন্টাল হেলথটা খুবই ইম্পর্ট্যান্ট, সেখানে যদি একটা প্রতিবন্ধী ব্যক্তি, আনিলা একটা সেরেব্রাল পালসিতে আক্রান্ত মহিলা, একটা ওমেন, আমি ও যেহেতু নিচে এটা বলে সে কারণে আমি এটা বলছি আনিলা। তো ওর মেন্টাল হেলথের সাথে একটা ডিসেবিলিটির কী সম্পর্ক? সো আবার আমাদের কাছে সে আছে, ফুল নামটা যা আফিয়া কবির আনিলা। সে আনিলার সাথে আমরা আজকে আবার আলাপ করব এখন হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে। তুমি কি মনে করো যে নর্মাল একটা মানুষের সাথে মেন্টাল হেলথের ক্রাইসিস থাকি না? আমার যেমন আছে, অনেক কাহিনী আছে, ছোটোবেলার কষ্ট আছে, একটা মেয়ে হিসাবে। একটা ছেলেরও থাকে মেন্টাল হেলথ, যে শুধু মেয়ের থাকে তা কিন্তু না, একটা ছেলেরও থাকে। তুমি আমাকে কি বলবা যে একটা প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে যদি ডিসেবল পার্সনদের মেন্টাল হেলথের কন্ডিশনটা কেমন হতে পারে? আগে আমি একটু মেন্টাল হেলথের দুইটা ভাগ দিয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে রোগ, একটা হচ্ছে সমস্যা। একটা হচ্ছে রোগ, একটা হচ্ছে সমস্যা। আচ্ছা বলো। সমস্যাটা হচ্ছে আমাদের রেগুলার লাইফে যেগুলো হয়, যেগুলো জন্য ওষুধ লাগে না। আর রোগটা কিন্তু অনেক দিন ধরে চলে আর ওষুধ লাগে কাউন্সিলিংয়ের সাথে সাথে। আচ্ছা আচ্ছা, রোগ সারাতে অনেক কাউন্সিলিং লাগে এবং ওষুধও লাগে। কিন্তু এটা কি রোগ, কখন এটা মানসিক চাপে পরিণত হয় একটা ব্যক্তির জন্য? তুমি একটা ডিসেবিলিটির সাথে কেন ক্ল্যাশ লাগছে? কেন একটা ডিসেবল পার্সনের বেশি মেন্টাল হেলথ দরকার, মেন্টাল হ্যাপিনেস দরকার, স্ট্রেস ফ্রি দরকার, কেন মনে হচ্ছে? আমি যদি কয়েকদিন আগে আমাদের সেরিব্রাল পলসি দিয়ে চলে গেল, আমি হচ্ছে একটা সেরিব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন ওম্যান। আমার পার্সোনাল কাজগুলো যখন অন্য কেউ করে দেয়, আমার সাথে যদি কারো কোনো মতের অমিলে বাজে একটা কথা বলে দেয়, বা বড় হলে তো সোশ্যাল অনেকগুলো ব্যারিয়ার এসে যায়। যেমন বাসায় দেখি যে সিনারিও তো চেঞ্জ হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, আমার কাজিনদের বিয়ে হয়ে যাচ্ছে, আমার তো আর সেটা হওয়ার পসিবিলিটি খুব কম। আমার ক্লাসমেটদের বিয়ে হয়ে যাচ্ছে, সেটাও তো আমার হওয়ার পসিবিলিটি খুব কম। আমার ক্লাসমেটে ওদের ভালো ভালো পিকচার দিচ্ছে ফেসবুকে, ওরা হয়তো কাউকে কষ্ট পাওয়ার জন্য দিচ্ছে না, কিন্তু আমাকে তো ওই জায়গাটা হিট করে। আমার কোনো বন্ধু নাই, তা তো চিরজীবনের কষ্ট। বন্ধুরা আমাকে ছেড়ে ছেড়ে নিজেরা রিসোর্টে যায়, নিজেরা পার্কে যায়, নিজেরা ছবি তুলে দেয়। উই আর অল টুগেদার, বাট আমি সেই সিনেই নাই। কিন্তু এটা তো ধরো একটা একটা ব্যাপার আছে, কিন্তু তুমি যেটা ইম্পর্টেন্ট কথা বলছো, হ্যাঁ অনেকে ফেসবুকে দিচ্ছে স্ট্যাটাস, তুমি জানো ওরা ইচ্ছা করে তোমার জন্য দিচ্ছে না, এটা ফেসবুকে কিন্তু আমাদেরও হচ্ছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, হ্যাঁ তোমার যেটা এইমাত্র একটা পয়েন্ট বললা যে অনেকে বিয়ে হয়ে যাচ্ছে, তোমার হবে না, কিন্তু এমন তো দেখেছি যারা সেভার পার্সিতে আছে তাদের বিয়ে হচ্ছে, পুরুষ মানুষ আছে এমন না, অনেকের আছে না তাদের বিয়ে হচ্ছে। পুরুষ মানুষদের হচ্ছে,
কিন্তু কোনো মেয়ে হচ্ছে না? মেয়েদের খুব রেয়ার। খুব রেয়ার, তাও তো হচ্ছে একটা দুটো। আমার কিন্তু তাদের ফ্যামিলি লাইফ কোনো না কোনো সময় ভেঙে যাচ্ছে, যেহেতু তারা হাজবেন্ডের নিড ফুলফিল করতে পারতেছে না। অনেক ধরনের নিড থাকে, আবার মেন্টাল নিড থাকে, ফিজিক্যাল নিডও থাকে। সেই কারণে ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার পসিবিলিটিটাই বেশি। আচ্ছা আচ্ছা, তো তোমার কাছে মনে হয় যে এটা একটা বড় একটা বিষয়, যে মানে তাহলে এটার আসলে কোনো একটা উপায় কি আছে, ওভারকাম করার আমাদের কি আছে ব্যাপার? ওভারকাম করার উপায় হলো মানুষকে আরো অ্যাওয়ার করতে হবে, যেন ছেলেটার ফ্যামিলি থেকেও মেনে নেয়। ছেলেটা মেনে নিলে তো হবে না, ফ্যামিলিকে মানতে হবে। এই যে হ্যাঁ অবশ্যই সে ফ্যামিলি আজ আমরা তো আসলে অ্যাকচুয়ালি কি আমরা বাংলাদেশে, স্পেশালি বাংলাদেশে আছি, বাংলাদেশ সম্বন্ধে বলি। বাংলাদেশে কি করি আমরা, কিন্তু একজন ব্যক্তিকে বিয়ে করি না, করি পরিবারকে বিয়ে করি, সমাজকে বিয়ে। এক্স্যাক্টলি। সেই কারণে আমাদেরকে সকলকে নিয়ে থাকতে হয়। যখন কেউ থাকে না তখনই এটা ঝামেলা। যখন একটা ব্যক্তি হয়তো তোমাকে এটা গ্রহণ করেছে, কিন্তু তার ফ্যামিলিকে বোঝানোটা ভেরি টাফ। গ্রহণ না করলে কিন্তু হবে না, কারণ একটা বাসায় যদি কেউ আমরা যাই, আমাদেরকে সবাই অ্যাকসেপ্ট করতে হবে। ফর এক্সাম্পল, আমি এই বাসায় আসছি, আন্টি অ্যাকসেপ্ট করলে কিন্তু হবে না। আন্টির পাশাপাশি XYZ যারা আছে, সবাইকে কিন্তু ওয়েলকাম করতে হবে। গেটের দারোয়ান থেকে বাসার যারা সাহায্য করে বা ফ্যামিলি মেম্বার, সবাইকেই কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হবে। হ্যাঁ, ও আসতেই পারে। এক্স্যাক্টলি। এবং আজকে মজার ব্যাপার ছিল যখন আনিলা এসছে, বলছে যে কেউ তো ফোন করলো না, কেমনে উঠলো। হ্যাঁ, তো মানে লিফটে তো আছে, কিন্তু লিফটের আগে আমাদের একটা ব্যারিয়ার আছে বাসার, সেটা বাসা বানানোর শুরুতেই প্রবলেমটা ছিল। একটা র্যাম্পের মধ্যে আছে, উল্টাভাবে র্যাম্প, যেটাকে ইউজ করা যায় না। তুমি তো স্পেস করছো এই প্রবলেমটা। তো আমাকে আনিলাও ফোন দেয়নি, ওর বাবাও ফোন দেয়নি, আশিক ভাইও ফোন দেয়নি যে একটু সমস্যা হচ্ছে। বাট ওই ব্যাপারটাকে ওনারা ধরেই নিয়েছে যে এটা আসলে হতেই পারে, ওভারকাম করেই এসেছো, তাই না? কিন্তু মজার বিষয়, সকলে কিন্তু খুব অবাক হয়েছে, আরে কীভাবে, মানে কোনো ঝামেলা ছাড়াই এসে পড়লো, খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। আর আমি যেহেতু এটা নিয়ে কাজ করি, ধরো আমার বাসাটা বলতে পারো ডিসেবল ফ্রেন্ডলি, বিকজ ওরা দেখে ইউজ টু। যারা দেখে না তাদের জন্য সমস্যা হয়, যারা একদমই দেখে না তারা হয়তো অনেক টাইপের অ্যাক্টিভিটি করে বা অনেক রকম ব্যঙ্গ করে, যেটা হলো মানুষকে কষ্ট দেয়। একটা জিনিস বলি যে মেন্টাল হেলথ ব্যাপারটা কেন মনে হয় অন্যদেরও দরকার, ডিসেবল পার্সন তো দরকার। একটা মেয়ের হয়ে, তুমি তো মেয়ে, আগে একটা মেয়ে, তারপরে তুমি একটা সিপিতে আক্রান্ত হয়েছে। একটা মেয়ে হয়ে কি মনে হয় যে একটা মেন্টাল হেলথের প্রয়োজনটা কেন? তুমি তোমার মাকে দেখো, মার কথাটা চিন্তা করো। মেন্টাল হেলথের প্রয়োজন কেন হবে না? একটা মানুষ যখন একটা পার্সন উইথ ডিসেবিলিটিকে পালে বা হচ্ছে একটা সংসারে যায়, তার উপর কত ধরনের কাজ, কত ধরনের ট্রমা। আর আমাদের দেশে এখন কিন্তু হাজবেন্ডরা অতটা ভালো না, অনেকেই আছে ওয়াইফকে বেসিক্যালি করে, ওয়াইফের সাথে সময় কম দেয়, ওয়াইফকে নেগেটিভ কথা বলে। আর যদি কারো স্পেশাল বেবি থাকে তাহলে তো আরো। স্পেশাল বাচ্চার প্যারেন্টসে কিন্তু মানসিকভাবে সারাক্ষণ প্রেশারে থাকে, সারাক্ষণ। স্পেশাল বাচ্চাদের প্যারেন্টসের থেকেও স্পেশাল বাচ্চা নিজেরা কিন্তু অনেক সাফারিংসে থাকে। আচ্ছা, মানে প্যারিসে থেকে তুমি বলছো যে স্পেশাল বাচ্চা নিজেও অনেক সাফারে থাকে, যে তাকে নিয়ে সবাই চিন্তা করছে, তাকে নিয়ে সবাই ভাবছে, কি হ্যাঁ, মানে আমার জন্য এটা হচ্ছে, আমার জন্য এই ঝগড়াটা হচ্ছে, আমার জন্য বাবা মার ডিভোর্স হয়ে গেল, আমার জন্য এই, আমার জন্য সেই। আমি যেতে পারছি না বলে আমার ফ্যামিলি যেতে পারছে না। তারপর আমার মা অথবা বাবাকে ঘরে থাকতে হচ্ছে। আর প্রচুর একটা ফাইন্যান্সিয়াল, যেমন থেরাপি প্রোভাইড করতে হয় নন স্টপ,
কাউকে একটা কেয়ার গিভার রাখতে হয়, ড্রাইভার রাখতে হয়, ট্রান্সপোর্ট ম্যানেজ করতে হয়। সাপোজ একটা মানুষ, যার নর্মাল মানুষটার এই বাসে আসতে 10 টাকা লাগতো, ফর এন এক্সাম্পল। আমার জন্য তো গাড়ি ছেড়ে মুভ করা ডিফিকাল্ট। আবার যারা হচ্ছে গাড়ি নাই কিন্তু উবারে মুভ করবে, উবারওয়ালা যদি নিতে না চাই, উবারওয়ালা কিন্তু অনেক সময় আছে, আমার সাথেই হয়েছিল, গাড়িতে নষ্ট ছিল, কি কারণে আমাদের উবারে যেতে হয়েছিল। প্রথম যে উবারটা আসলো বললো আমি আপনাদেরকে নিব না। ও এসে বলেছে যে হ্যাঁ। দেখেছে যে হুইলচেয়ার বা কিছু। আমরা জিজ্ঞেস করলাম দেখ হুইল চেয়ার নিলে আমার গাড়ির সিটটা ধুলাই ভরে যাবে। আচ্ছা, আশ্চর্য, মানে এগুলো কিন্তু মাথায় আসে না যে এরকম একটা কথা হতে পারে যে হুইল চেয়ার নিলে আমার গাড়ির সিটটা ময়লা হয়ে যেতে পারে। এটা মাথায় আসেনি। আমি ভেবেছি তো বলবে জায়গা নেই, এটা একটা লাগেজ হিসেবে তো পিছিয়ে রাখতে পারে, তাই না? একটা লাগেজেরও তো চাকা থাকে, কিন্তু এটা হুইল চেয়ার নিলে তার গাড়ির সিট নষ্ট। তুমি তো হুইল চেয়ার নিয়ে সিটেও বসছো না, তুমি তো পিছনে দিচ্ছিলা, তাই না? তুমি তো সিটে আলাদা করে বসো নাকি? সিটে আলাদা বসে হুইল চেয়ার পিছিয়ে দাও না? হ্যাঁ। তাহলে যদি আমরা লাগেজ দিতে পারি, লাগেজটাকে আমরা ট্রলি ব্যাগটাকে হাঁটায় নিয়ে ময়লা নিয়ে সেটা আমরা লাগেজে রাখতে পারি, কিন্তু কেন আমরা একটা মানুষের হুইল চেয়ারকে বোঝা মনে করব? কেন আমাদের এই সমাজটা এখনও ওইরকম আছে, এখনও কেন বদলায়নি? এটা আসলেই তো, এটা তো আমি তো শুনে এখনই আমার মাথার মধ্যে চাপ লাগছে যে এরকমও হতে পারে। অনেক কিছু কিন্তু আমরা না গল্প করলে জানি না, অনেক কিছু কিন্তু আমরা না শুনলে জানতে পারতাম না। আজকে এই আনিলার সাথে একটা উবারের এক্সাম্পল শুনে মনে হলো যে আসলে আমরা তো একটা ট্রান্সপোর্ট না পেলে বৃষ্টি হলেই বিরক্ত হয়ে যাই। আবার আরেকটা জিনিস এক্সাম্পল দিব। আমার জানা একটা বাচ্চা আছে, আমার থেকে ছোট, 10-12 বছর হবে। তাকে হচ্ছে তার হুইল চেয়ার নিয়ে রিক্সায় উঠতে নাকি ডবল ভাড়া চার্জ করে। এটা হয়, এটা করে, এটা আমরা ইউজড টু, জানোই তো। ব্র্যাকে যেটা হয়, ব্র্যাকে আমরা যদি কোনো গাড়ি, হুইল চেয়ার তো মানে সিএনজিরা যায় না, আমরা একটা গাড়ি বুক করতে হয়। যদি ওদেরকে মেডিকেলে নিতে লাগে, আমরা একটা গাড়ি বুক করে ওদের জন্য তারপরে নিয়ে যাই। তাহলে ওরা কি একা পারবে একটা গাড়ি বুক করে বেড়াতে? 3-4 জন পেশেন্টকে, 3-4 জন, যে বললা, এটা একটা রোগ, এটা একটা দুইভাবে, একটা হেলথ আর একটা হচ্ছে আমাদের রুগী হিসেবে যদি দেখো এইটা, এতে তো অবশ্যই থেরাপি লাগবে। সেরেব্রাল পলসি হলে মেডিকেল একটা ব্যাপার আছে, সেরেব্রাল পলসি না হলেও যে কোনো ডিসেবিলিটিতে তাদের আমাদের ডিজিজ ম্যানেজমেন্ট করতে লাগবে। তো অবশ্যই হেলথ এটার সাথে ইন্টার রিলেটেড, এবং হেলথের সাথে এটা আমরা মেন্টাল হেলথ, যদি আমার মাথা ঠিক না থাকে, মানসিকভাবে অসুস্থ থাকি, তাহলে হবে কেমন? আর আমাদের মেন্টাল হেলথটা কিন্তু মজার ব্যাপার। মেন্টাল হেলথ সমস্যা মানে ওই তুই পাগল, এরকম একটা কথা। সিপিকেও বলে পাগল। মেন্টাল হেলথ সমস্যা থাকলেই পাগল, পাগলামি। রাইট, এটা কমন কথা, ঠিক। সবাইকেই বলা হয়। কেউ পাগল। যদি ডিপ্রেশনে থেকে থাকে, পাগল নাকি, পাগলের ডাক্তারের কাছে যাচ্ছিস। কেউ ফ্যামিলি থেকে অ্যাকসেপ্ট করতে দেয়, তার জন্য কিন্তু আরো ভিতরে দাবাই রাখতে কারোর সাথে শেয়ার না করতে, ফ্যামিলি ফ্রেন্ডস কারোর সাথে শেয়ার না করতে আরো বেড়ে যায়। এমন কি হয় যে তুমি নিজের একটা গন্ডি, একটা শেল হয়ে গেছে, যেটা বললা যে কারোর সাথে শেয়ার না করতে হতে। এখন কি হচ্ছে, তোমার পরিবারও, তোমার বাবা মারও, প্যারেন্টসও একদম আটকে গেছে তোমাকে নিয়ে ঘিরে, তাদেরও কোনো সার্কেল এখন কমে গেছে। এরকম কি হয়েছে? মানে তোমার যেমন একটা গন্ডি, তুমি যে বলা একজনকে থাকতে হয়, তো এমনও কি হচ্ছে তোমার মা বা বাবার তোমার জন্য এই একটা সার্কেল কমে গেছে, আর কারোর সাথে মিশে না, কমে দিয়েছে মানুষ? আমার মায়ের হয়তো থাকতে পারে, কিন্তু বাবার না, কারণ সে তো ছেলে, সে তো বেশিরভাগই এমনি নর্মাল ছেলেরা বাসা থাকে না, আর তোমার বাবাকে তো এমনিও কাজ করতে বাইরে যেতে হয় অফিসিয়ালি। কিন্তু আমার বাবা কিন্তু আমার মাকে প্রচুর সাপোর্ট দেয়, কিন্তু মানে একটা না, আল্লাহ বানিয়েছে ছেলে আর মেয়েকে এইভাবে, যে এইভাবেই বানিয়েছে যে ছেলেরা একটু বাইরে যাবে, একটু না ঘুরলে মাথা ঠিক হবে না,
ওরা কিছুটা হয়তো বা এটা কিন্তু একটা ডিসিশন। আমার আব্বু আমার যাবতীয় সব কাজ করে, হ্যাঁ ইচ অ্যান্ড এভরিথিং আমাকে কিন্তু- নিয়ে। কিন্তু আম্মু বেশি বাইরে বড় হয়ে গেছে, তো আম্মু একা একা নিতে পারে না। কিন্তু বাসায় সামলায়। আর বাইরে গেলে হ্যাঁ, তা তো আমি সবসময় দেখি তোমার বাবা আফসার ভাই সবসময়, আফসার ভাই বাইরে যাচ্ছে তোমাকে নিয়ে, তোমার ম্যানেজমেন্ট এভরিথিং এটা করছে, এটা খুব ভালো লাগে দেখতে। কিন্তু মেন্টাল পিসের ব্যাপারে বলছি, মানসিক স্বাস্থ্যের ব্যাপারে দুজনকে যদি কম্পেয়ার করো, কে বেটার আছে? দুজনই তো ধরলাম খারাপের মধ্যে মন্দের ভালো, কে? বাবার মানসিকটা একটু ভালো লাগে না মার? আমার বাবা মা না দুইজনই ভালো আছে, কারণ আমার আম্মু বুঝতে দেয় না। আমার আম্মু বলে, আমার আম্মুর বা আমাদের খুবই স্ট্রং বিলিভ হচ্ছে আল্লাহর উপর। Exactly. আমার আম্মু বলে আল্লাহ আমাকে দিচ্ছে, এটা একটা গিফট। বরঞ্চ আমি মেন্টাল হেলথের দিক দিয়ে তাদের থেকে পিছিয়ে আছি, কারণ আচ্ছা। আমার তো অনেক প্রবলেম। বড় হয়ে যাচ্ছি, আম্মু ক্যারি করতে পারে না, আমার ফিজিক্যাল নিড বেড়ে যাচ্ছে, কিন্তু আমাকে হয়তো পরিমিত খাবার দেওয়া হচ্ছে। আচ্ছা, হচ্ছে না মানে তুমি বুঝতেও তো পারো না, তুমি বলতে পারো না যে আমি বেশি খাবো? কি বুঝতে পারি, কিন্তু আমি বলি না কেন যে ঝামেলা হবে, আমার ওয়েট বেড়ে গেলে যে ও ক্যারি করবে তার কষ্ট। তার আচ্ছা। কষ্ট। এটাও ঠিক, মানে এটাও তো চিন্তা করতে হয় যে যেহেতু আমরা সবাই বেশিরভাগ দেখেছি কিন্তু যারা হুইল চেয়ার বাউন্ড, আমরা তো এটা বলতে পারি না হুইল চেয়ার বাউন্ড মানে তুমি তো একদম আটকেই আছো। আমরা যারা দেখি যারা আসলে হুইল চেয়ার ছাড়া চলতে পারে না, তাদেরকে হুইল চেয়ার বাউন্ড বলা হয়। এটা কোনো খারাপ সেন্সে না, এটা পজিটিভলি বলা হয়। এবং এদের যদি ওজন বেড়ে যায়, যারা টানে তাদের কষ্ট হবে, সেই কারণে ওরা নিজেরাই একটা স্যাক্রিফাইস করে। এটা একটা ইম্পর্টেন্ট লাগলো যে খাওয়া কমিয়ে দিচ্ছে, তার ক্ষুধা লাগে কিন্তু খায় না। তো এটা একটা আসলে একটু কষ্টের বিষয়। আর আমরা তো ডায়েটিং করে আর কি খাই না, যে অন্য কারণে, যে চেষ্টা করি যে হেলদি থাকায়। তোমার দিক দিয়ে হেলদি থাকছো তুমি, তো এটাও কিন্তু একটা বিষয় যে নিজের মনের ক্ষুধাটা, মনের না শারীরিক ক্ষুধাটা পূরণ হচ্ছে না, যেটা বললা চাহিদাটা বেড়ে যাচ্ছে কিন্তু পূর্ণ করতে পারছো না, যে মানসিকতা চিন্তা করতে হচ্ছে বারবার। তো মানসিকতা এটা চিন্তা করছে সে কী ভাববে, আবার চিন্তা করতে হচ্ছে বললা যে তোমার খাওয়া খেতে গেলেও চিন্তা করতে হচ্ছে, মানে তুমি অ্যাজ আ পার্সন উইথ ডিসেবিলিটি বেশি মেন্টাল হেলথের প্রেশারে থাকে, তাই না? এটাই তো বলতে চাচ্ছ। হ্যাঁ, আরেকটা জিনিস, কথা প্রসঙ্গে যেহেতু খাওয়ার কথা আসলো, একটা কথা শুনেছিলাম তোমাকে একবার একটু ডক্টর ভেজিটেবল বলেছিল, ওটা কি একটু বলবা? আমার ছোটবেলায় যখন আমার আম্মু আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল, আমার ডক্টর বলেছিল ওকে নিয়ে আসছেন কেন, ওটা একটা ভেজিটেবল, ওটা একটা সবজি, ও তো কিছু করতে পারবে না। সেটাই তো, আমরা এরকম করে ভেজিটেবল শব্দটা ইউজ করি সাধারণত যারা কথাটা বলে না, মানে বোরিং লাগে, কথোপকথন কন্টিনিউ করা যায় না, তাদেরকে আমরা ভেজিটেবল শব্দটা বলে থাকি। আপনাদের কি মনে হচ্ছে যে আনিলা আসলে একটা ভেজিটেবল? সে ডাক্তার, যে ডাক্তার এটা বলেছিল, সে ডাক্তারের সাথে এখন দেখা করলে কি মনে হয় যে পরিবর্তন করতে পারবা? যদি সে ডাক্তার দেখে থাকেন আমাদের চ্যানেল, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আনিলা কি আসলে ভেজিটেবল নাকি মানুষ হয়েছে এখন আপনার চোখে। কি বলো? হ্যাঁ, আর আমি এটা বলতে চাই, কাউন্সিলিং নেওয়া বা সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া কোনো খারাপ বিষয় না। যেই যাই তাকেই সবাই আমরা ত্যাগ করে দিই। পাগলের ডাক্তারের কাছে যাচ্ছি, বরঞ্চ আমরা এটা বলতে পারি যে আমার জ্বর আসছে, যেরকম আমরা ফিলি বলি যে আমার জ্বর আসছে, মাথাটা রাখতে যাচ্ছি। মেন্টাল হেলথের সবাই কেউ কিন্তু আমাদের সাথে যায় না, কেউ কিন্তু আমাদের পাশে থাকে না। সবার ধারণা পাগল হয়ে গেছি, বেড়াই নিয়ে আসলেই ঠিক হয়ে যাবে। এক্স্যাক্টলি, এটা একটু একটা ইম্পর্টেন্ট কথা। এবং আমরা আরেকটা জিনিস, মেন্টাল হেলথে কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, যে কেউ যদি কোনো মানসিক প্রেশারে, সবাই আমরা কম বেশি থাকি, একটা ছেলে, একটা মেয়ে, একটা পুরুষ, একটা মহিলা, একটা পার্সন উইথ ডিসেবিলিটি তো আছেই, সকলের ছোটো বাচ্চাও অ্যাডোলেসেন্ট কালে, যখন যুবক, সকলেই এক একটা এইজের পরও, আমি বলবো 50 প্লাস করলে, 40 ক্রস করলে এক একটা
মিড লাইফ ক্রাইসিস হয়, অনেক কিছু হয়। তো তারা যদি কোনো একটা ট্রমাটাইজ হয়ে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যায় বা পাগলের ডাক্তার নামে পরিচিত, মনোরোগ তো আর বলে না, তো তখন অন্যেরা বলে কি এই তো পাগল হয়ে গেছে, পাগলের ডাক্তার কাছে পাগল হয়ে গেছে, মিশা যাবে না, মিশা যাবে না, হ্যাঁ, আনস্টেবল হচ্ছে, যখন কিছু করে ফেলতে পারে, মাইন্ডফুল, যখন তখন তোদের সাথে গল্প করতে বসলে তোদের কিছু হয়ে যেতে পারে, ওরা খালি নিজেদেরকে কম্পেয়ার করে। আমি বলতে হ্যাঁ, পার্সন উইথ সেরেব্রাল পলসিরা কম্পেয়ার করে, কিন্তু একটু ভেবে দেখেন তো, আপনারা যারা কথা বলতে পারেন বা আপনারা যারা সুস্থ আছেন, যেই পার্সন উইথ ডিসেবিলিটিরা কথা বলতে পারে, বুঝতে পারে, কিন্তু উঠতে পারে না, মুভ করতে পারে না। সন্ধ্যায় আমার ফ্রেন্ডরা বেড়াতে গেলেও আমাকে যখন থেরাপি নিতে হয়, আমার কেমন লাগে। কেমন লাগে যখন যেটা আবার একটা যুবতী মেয়ে ঘুরতে যাওয়ার কথা, সে ঘুরতে না যে ওই সময় তার বন্ধুরা ঘুরে বেড়াচ্ছে, কফি শপে যাচ্ছে, কয়দিন আগে কফি ডে গেল, কফি খেতে গেছে, রিসোর্টে যাচ্ছে, এবং ওই সময় তাকে উঠে সন্ধ্যার সময় বের হতে না পারার বিধায় তার থেরাপি নিতে হচ্ছে। তার গদবাঁধা জীবনের সাথে সে আটকে আছে, ইচ্ছা করলেও সে বের হতে পারছে না। তখন তার মানসিক স্বাস্থ্য কী হতে পারে আপনারাই ভাবুন, এবং তাদের সাথে আমাদের আসলে কীরকম আচরণ করা উচিত কখনই কি একবার ভেবে দেখেছেন? আসলে আমরা কখনো এটা ভাবি না এভাবে, আনিলা, কখনো এভাবে ভাবিনি। আমরা এখন তোমার সাথে কথা বলতে গিয়ে যতটা মনে হচ্ছে, আমারই মনে হচ্ছে আসলে তো আমরা তো ওই অ্যাঙ্গেলে দেখি না, আমরা আমাদের দুঃখ নিয়েই শেষ নাই যে আমাদেরকে এটা করছে না, ওটা হচ্ছে না, বাট আরেক স্টেপ যে আছে এটা কখনো ভাবাই হয়নি, চিন্তাই করা হয়নি। খুব ভালো লাগলো আনিলের সাথে কথা বলে। আনিল একটা শেষের দিকে এসে গেছে আমরা প্রায়। আজ এবারকার প্রতিপাদ্য বিষয়টা নিয়ে শুরু করেছিলাম যে কর্মক্ষেত্রে এই মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দেবার সময় এখন এসেছে। তুমি কি মনে করো এখানে বলতে এই কর্মক্ষেত্রের সম্বন্ধে? কর্মক্ষেত্রে যদি সবাই পার্সন উইথ ডিসেবিলিটি, আমরা তো ইনক্লুশনের যুগে আসছি, কেউ বুলি করে বা কেউ আন্ডারমাইন করে বা কেউ না মিশে, তার যে কি মেন্টাল প্রেশার আমি না ওই বুঝাতে পারছি, কিন্তু একটি অটিজম বাচ্চার কথা ভেবে দেখেন তো, সে তো বলতে পারে না, বোঝাতে পারে না, প্রতিনিয়ত বুলি হচ্ছে, তার কি সেই যুবকদের কি অবস্থা? আমি বলবো এই জন্য প্রত্যেকটা কর্মসংস্থানে কাউন্সিলিং সার্ভিস এবং সাইকিয়াট্রিস্টের সার্ভিস রাখা অত্যন্ত জরুরি। আমরা জানি আমাদের হয়তো সম্ভব না একটা পার্মানেন্ট সাইকোলজিস্ট রাখা, আমরা যদি ডিপ্লোমা সাইকোলজিস্টও রাখি, সে যদি মাইন্ডফুলনেস এক্সারসাইজও করাই, তাও করা উচিত। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ আনিলা। আমি এর সাথে একটু যোগ করতে চাই, এখন আমাদের সব সরকারি হসপিটালগুলোতে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট দুজনই নিয়োজিত আছেন, এবং স্পেশালি নর্মাল ব্যক্তিদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আলাদাভাবে সার্ভিস দিয়ে থাকছে। আমি এখন এই সার্ভিসটা যেহেতু কাজ করছি, এটা নিয়ে খুব ক্লিয়ারভাবে এদের সাথে কথা বলেছি, এবং এদের কনসেপ্ট খুব ক্লিয়ার, যেটা হয়তো গত বছরও ছিল না। তো যারা এফোর্ড করতে পারবে না নিজেরা আলাদা করে ডক্টর রাখা বা কাউন্সিলিং করা, তারা যদি একটু কষ্ট করে সরকারি হসপিটালগুলোতে আসে, আমার মনে হয় তাদের মানসিক স্বাস্থ্য বা গাইডেন্সটা খুব সুন্দর করে পাবে। আমার আরেকটা কথা বলার আছে, আমাদের কিন্তু সাইকোলজিস্ট এমনি বাংলাদেশে 300 সাইকোলজিস্ট, তার রেশিওটা কিন্তু কম, আর দিন দিন নাকি মেন্টাল হেলথ আরও ভালনারেবল হয়ে যাবে। আমি বলতে চাই আমরা এখন থেকেই স্কুল থেকেই বাচ্চাদেরকে একটা চ্যাপ্টার করে দিই, ওদেরকে শিখাই যে মেন্টাল হেলথটা কী, ওদেরকে বলি। এই সুযোগে আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু নর্থ সাউথে এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে সামনে 2টা প্রোগ্রাম আছে আবার, যেটা নিয়ে আমি স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করবো what is mental health, what is disability and climate. আরেকটা কথা বলে রাখি, আমি বন্যার সময়ও কিন্তু মানুষের
মানুষের অনেক ক্রাইসিস হয়, যেমন রেস্কিউ করতে পারে না কেউ, তো জায়গা মতো যেতে পারে না, তারা জানে না যে তাদের কী হবে। বন্যার সময় যাদের হচ্ছে পার্সোনাল প্রবলেমটা হয় সেটা নিয়ে তারা যেতে পারে না। আবার ডিসেবিলিটিদের শেল্টার হোমের প্রবলেম, খাবারের প্রবলেম। বন্যার সময় কিন্তু আমরা কিছুদিন আগে দেখি শুধু নর্মাল মানুষদেরকে রেস্কিউ করি, আমাদের স্পেশাল নিডদের জন্য কিন্তু কোনো কোনো রেস্কিউর কোনো কিছুই নাই। যেসব জায়গায় সোসাইটি যায়, ইভেন যেসব জায়গায় আমাদের কমিউনিটি সেন্টার্সগুলো আছে, যেসব জায়গায় বিয়ে শাদী হয়, সব জায়গাতেই কিন্তু অ্যাক্সেসিবিলিটি এখন খুবই 100% প্রয়োজন আছে বলে আমি মনে করি। সো আনিলা, থ্যাংক ইউ ভেরি মাচ তোমার দীর্ঘ সুন্দর কথাগুলা বলার জন্য। অনেক ইম্পর্টেন্ট ডিসকাশন হচ্ছে। আশা করি আমাদের আজ যেই টপিক নিয়ে ডিসকাশনটা হলো মেন্টাল হেলথ, আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং মানুষকেও সুস্থ রাখবো। আমরা যখন ভালো থাকবো তখন অটোমেটিকলি পুরো সমাজটা সুস্থ হবে এবং সবাই আমরা ভালো থাকবো। আর আমরা সবাই, আমি লাস্ট কথাটা বলতে তুমি চাই, একটু সকলের উদ্দেশ্যে একটা মেসেজ দাও এই মেন্টাল হেলথ সম্বন্ধে। আমি বলতে চাই যে প্লিজ কেউ যদি সাইকোলজিস্টের কাছে যায় তাকে লেবেল করে নেবেন না। লেবেল করে দিলে কিন্তু তার প্রবলেমটা আরও বেড়ে যায়। সেটা আপনারা নর্মালি নেবেন। যেভাবে আমরা হচ্ছে শারীরিক অসুস্থতাকে নিই, মানসিক অসুস্থতাকে নিয়ে তাড়াতাড়ি ডায়াগনোসিস করে চিকিৎসায় গেলে কিন্তু ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনুষ্ঠানটা, আমাদের গল্প অনুষ্ঠানটা যে সকলেই সাইকোলজিস্টের কাছে যাবেন, সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, লজ্জার কিছুই না। এবং মনে করবেন যে এই বিষয়টা সকলে যত অ্যাওয়ার হবে তত ভালো, যত ডক্টরের কাছে কাউন্সিলিং করবেন তত তাড়াতাড়ি সুস্থ হবেন এবং আর্লি ইন্টারভেনশন ইজ দ্য বেস্ট। সকলে যদি একসাথে আমরা সুস্থ সমাজ গড়তে চাই, আমাদের সকলকে মানসিক স্বাস্থ্য সুস্থ রাখতে হবে, সবাইকে ভালো থাকতে হবে। সবাই এইগুলোই আমি শেষ করছি। সবাই ভালো থেকেন। মানিলা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট করে জানাবেন কেমন